Welcome dear student. Now we will discuss about the educational qualification in a CV. For your better understanding, I am saying in Bangla. আমরা এখন একটা প্রফেশনাল সিভির শিক্ষাগত যোগ্যতাগুলো পরীক্ষা আমরা কিভাবে লিখব সে বিষয়ে আলোচনা করব। সিভির যেহেতু আমাদের এই রিভাইজ সিলেবাসে সিভি 10 নাম্বার আছে। কত নাম্বার? 10। মানে মানবন্ধনের কথা যদি বলি সিভিতে কত নাম্বার আছে? 10। তো এই 10 নাম্বারের এই সিভি আমরা কিভাবে লিখব, ইতিপূর্বে সিভি সম্পর্কে অনেকগুলো ক্লাস আমরা করেছি। আজকে আমরা সিভির যে কি পয়েন্ট সেটা নিয়ে একটু আলোচনা করব, যেটাকে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন বলি, যেটা একটা সিভির মূল কেন্দ্রবিন্দু। সিভির দুইটা অংশ থাকে। কয়টা অংশ? একটাকে বলা হয় কভার লেটার, আর একটাকে বলা হয় সিভি। কভার লেটার হচ্ছে এই ইয়েটা তো কাগজটা। আচ্ছা, কভার লেটার হচ্ছে যে এই যে এখানে একটা সিভির শুরুতে যখন আমরা যে প্রতিষ্ঠান কোনো পোস্টের জন্য তোমার অ্যাপয়েন্টমেন্ট দেয়, অর্থাৎ চাহিদা দেয়, সেই পোস্টের বিপরীতে আমরা কি করি? সিভি লিখি না? তো যাকে অ্যাড্রেস করে সিভি লিখব তার কাছে আমরা যে কথাগুলো শুরুতে লিখি, যে আমি আপনার প্রতিষ্ঠানে গত এত তারিখের পত্রিকা মারফত জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে অমুক পদে একজন প্রার্থী নির্বাচন করা হবে, অথবা কিছু প্রার্থী নির্বাচন করা হবে, আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত আপনার সদয় বিবেচনার জন্য প্রেরণ করলাম। তো এই যে কথাগুলো, এই কথাগুলোকে ইংলিশে বলা হয় কভার লেটার। কি বুঝতেছ আমার কথা? বাংলায় যেটা আমরা কি করি, একটা দরখাস্তের মধ্যে আমরা কি করি, আমরা আমাদের ব্যক্তিগত বিষয়গুলো যে ওনার সামনে পেশ করলাম সেটা আমরা লিখে জানাই। যে অংশটা আমরা আমাদের ব্যক্তিগত তথ্যগুলো লিখে জানাই সেই অংশটাকে ইংলিশে বলে কভার লেটার, যেটা সম্পর্কে আমাদের ইতিপূর্বে অনেক আলোচনা হয়েছে। আমরা সুযোগ পেলে আরো যদি আলোচনার দরকার হয় আমরা করব। আজকে আমরা সেই বিষয়ে সেদিকে যাচ্ছি না আর কি, মানে অর্থাৎ কভার লেটার নিয়ে আলোচনা করতেছি না। আজকে আমরা আলোচনা করব সিভির মূল পার্ট, যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো, সেগুলো নিয়ে। এর আগে একটু বলে নেই, ইতিপূর্বে কথাগুলো বারবার বলা হয়ে গেছে। সেটি হলো এরকম যে কভার লেটার একাধিক পৃষ্ঠাও হতে পারে, কিন্তু সিভি যে অংশটা আমরা লিখবো, অর্থাৎ নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, যে অংশ থেকে আমরা শুরু করি, সেটি 1 পৃষ্ঠার বেশি হওয়া যাবে না। এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে যে আমরা সিভির যে মূল অংশটা, আমরা প্রার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, ধর্মীয় যে বিষয়গুলো, ইসলাম না হিন্দু, তারপরে মেরিটাল স্ট্যাটাস, এই যে বিষয়গুলো থাকে, যে পয়েন্টগুলো থাকে, এই পয়েন্ট সম্বলিত যে তথ্যগুলো আমরা দেই, পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, এই বিষয়গুলো 1 পৃষ্ঠার বেশি হওয়া যাবে না। এটা সিভিতেও কিন্তু উল্লেখ করা থাকে, যে ওখানে বলা থাকে যে ইউর সিভি শুড নট এক্সিড 1 পেজ। সিভির প্রশ্নের মধ্যেই কিন্তু সেটা কি করা থাকে, উল্লেখ করা থাকে। তোমরা বোর্ডের প্রশ্নগুলো একটু যদি মানে নিজেরা স্টাডি করো, বোর্ডের প্রশ্নগুলো স্টাডি করলে দেখবা যে ওখানে কোনো প্রশ্নে লেখা থাকে যে সাপোজ ইউ আর আব্দুর রহমান, ইউর ফাদার আব্দুল মান্নান, ইউর মাদার মুসলিমা বেগম, রিসেন্টলি ইউ হ্যাভ পাসড BBA degree from Dhaka University on accounting. Now write a CV for the post of accounts officer in Bangladesh Bank. ওরা একটা উল্লেখ করে দিছে। তাহলে ওরা কিন্তু বিস্তারিত তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তারপরে তুমি কোন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছো, কোন বিষয়ে লেখাপড়া করছো, কোন ডিগ্রি অর্জন করছো, সব কিন্তু সিভির মধ্যে উল্লেখ করে দিছে। আবার কিছু সিভি এরকম পাবা শুধু বলছে যে রাইট এ সিভি ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টস অফিসার ইন এনি ডিসিপ্লিন অথবা ইন এনি ফার্ম। তোমার নামও বলে নাই, তুমি কোন বিষয়ে পাস করছো সেটাও বলে নাই। কি বুঝতেছো আমার কথা? তাহলে সিভির প্রশ্ন বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা কোনো সিভি লিখবো পরীক্ষায়, সিভির প্রশ্নটা এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ সিভির প্রশ্নের মধ্যেই আমার শিক্ষাগত যোগ্যতা কোনগুলো, মানে কোন দিকে আমি যাব, অথবা কোন কোন যোগ্যতাগুলোকে আমি এখানে মেনশন করব, অথবা আমার নাম এখানে আমি কি ব্যবহার করব, কোন প্রতিষ্ঠানে আমি অ্যাপ্লাই করব, এই বিষয়গুলো সিভির প্রশ্নের মধ্যেই উল্লেখ করা থাকে। কি বুঝতেছো আমার কথা? আর যদি প্রশ্নের মধ্যে উল্লেখ করা না থাকে তাহলে সেক্ষেত্রে একটা শুরু থেকে শেষ পর্যন্ত বলে নেই,
প্রশ্নে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, তারপরে তোমার শিক্ষাগত যোগ্যতা, এই বিষয়গুলো যদি প্রশ্নে উল্লেখ করা না থাকে তাহলে তুমি তোমার মন মতো যে কোনো তথ্যই সেখানে বা যে কোনো নাম ব্যবহার করতে পারো। কি ক্লিয়ার বিষয়টা? যদি উল্লেখ করা না থাকে, আর উল্লেখ করা থাকলে সেই নাম, সেই বিষয়, সেই স্থান, সেই প্রতিষ্ঠানের নামই আমাকে ব্যবহার করতে হবে, ওর বাইরে যাওয়া যাবে না। তো আজকে এখন পর্যন্ত বিভিন্ন বোর্ডে বিভিন্ন পোস্টগুলো মানে ইতিপূর্বে বিভিন্ন বোর্ডে যে পোস্টগুলো সম্পর্কে প্রশ্ন এসেছিল আমরা একটু দেখি। যেমন অ্যাকাউন্ট অফিসার হিসেবে কোন কোন বোর্ডে পোস্ট আসছে যে রাইট এ সিভি ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্ট অফিসার, অথবা আসছে মনে করে অ্যাকাউন্টেন্ট, অথবা আসছে মনে করেন ইন্স্যুরেন্স অফিসার, অথবা আসছে সেলস এক্সিকিউটিভ, অথবা আসছে এনি পোস্ট অফ ব্যাংক। এনি পোস্ট অফ ব্যাংক বলতে ব্যাংকের মধ্যে অনেকগুলো পোস্ট আছে, সিনিয়র অফিসার, জুনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার, তারপর হচ্ছে প্রবেশনারি অফিসার, আইটি অফিসার, এরকম ব্যাংকের মধ্যেও কি আছে বিভিন্ন পোস্ট আছে। এই জন্য আমি শুধু বললাম এনি পোস্ট অফ এ ব্যাংক, যে ব্যাংকের যে কোনো পোস্টের ক্ষেত্রে হতে পারে। মার্কেটিং অফিসার হতে পারে, তারপরে হচ্ছে যে তোমার মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ হতে পারে, তারপরে সেলস রিপ্রেজেন্টেটিভ হতে পারে। হ্যাঁ, পাবলিক রিলেশনাল অফিসার গুলো এখন সাধারণত বিভিন্ন ব্যাংকে এগুলো ইনক্লুড করে, এবং এদের কাজ, এটা একটা নতুন পোস্ট, এদের কাজ হচ্ছে তারা গ্রাহক ম্যানেজ করে, তাদেরকে ঋণ দেয়। বিশেষ করে মাল্টিন্যাশনাল যে ব্যাংকগুলো আছে বা মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক যারা আছে, ওই ব্যাংকগুলো, ব্যাংকের ওই অফিসারগুলো, নিয়োগপ্রাপ্ত অফিসারগুলো সেই মাল্টিন্যাশনাল কোম্পানির অথবা মনে করো যারা নতুন ভবন তৈরি করতেছে, বাড়ি তৈরি করতেছে, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ক্যানভাস করে যে আপনি আমাদের ব্যাংক থেকে লোন নেন, আমরা আপনাকে এত % হারে লোন দিব, এবং আপনি প্রতি মাসে এইভাবে করে টাকা আপনি পরিশোধ করবেন। দেখো না অনেক ক্ষেত্রে যে বাড়ির মধ্যে, জমির মধ্যে অনেক সময় লেখা থাকে সোনালী ব্যাংকের নিকট দায়বদ্ধ, মার্কেন্টাইল ব্যাংকের নিকট দায়বদ্ধ, লেখা থাকে না? বুঝতেছো আমার কথা? যে লোন নেয়, লোন নিয়ে তারা বাড়ি করে, জমি কিনে, যেটাই করুক, করার পর হয়তো লোন পরিশোধ করে না, তখন ওই ব্যাংক কি করে ওই বাড়ি বা ওই জমি সেটা কি করে তখন তারা সিজ করে নেয়। যাই হোক, ওইদিকে যাবো না। তাহলে এই অ্যাসিস্ট্যান্ট রিলেশনাল অফিসারের কাজ হলো তারা মধ্যস্থতা করে গ্রাহক এবং ব্যাংকের মধ্যে। তারপরে হচ্ছে অডিটর, যারা বিভিন্ন ধরনের হিসাব নিকাশগুলো বিভিন্ন কোম্পানির হোক, সরকারি বেসরকারি কোম্পানির আয় ব্যয়ের হিসাব করে, তারা মানে হিসাবগুলো তারা যাচাই বাছাই করে। হ্যাঁ, তারা অডিট করে তারা ফাইনাল করে দেয় যে হ্যাঁ এই প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব ঠিক আছে, অথবা এই প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব ঠিক নাই। এরপরে অ্যাসিস্ট্যান্ট টিচার বিজনেস স্টাডিজ, যেটা স্কুলের কোনো পোস্ট যদি হয়। কিসের পোস্ট? স্কুলের কিন্তু একটাই পোস্ট, মানে স্কুল লেভেলে ব্যবসা শিক্ষা শাখার একটাই পোস্ট, সেটা হলো অ্যাসিস্ট্যান্ট টিচার বিজনেস স্টাডিজ। এটা স্কুলের পোস্টে মানে পোস্ট হিসাবে এই পদটা আসে। তারপরে লেকচারার হিসাবে আসতে পারে কলেজের। কি কি আসতে পারে? অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, ব্যাংকিং, মার্কেটিং, ব্যাংকিং অ্যান্ড বিমা, আর একটা হচ্ছে বিজনেস জিওগ্রাফি, যেটাকে আমরা বাণিজ্যিক ভূগোল বলি। তাহলে এই বিষয়গুলো হলো লেকচারার হিসাবে আসতে পারে। তার মানে আজকে আমরা আলোচনা করব কমার্সের যে বিষয়গুলো আছে, সেই বিষয় রিলেটেড যে পোস্টগুলো ইতিমধ্যে বিভিন্ন বোর্ডে অথবা কোনো ভালো ভালো স্কুলের টেস্ট পরীক্ষাগুলোতে আসছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। কি বুঝছো আমার কথা? এখন ধরো এই যে পোস্টগুলোর কথা বললাম আমি, এই পোস্টগুলো যদি পরীক্ষায় আসে তাহলে আমরা তাদের শিক্ষাগত যোগ্যতাগুলো কি লিখব? প্রথমেই খেয়াল করো, মানে আমি কিন্তু ওই সিভির শুরুর অংশের কথাগুলো আমি বললাম না, সেটা তো তোমরা সবাই জানো। এই শিক্ষাগত যোগ্যতা শুরুর দিকে আমরা লিখবো নেম অফ ডিগ্রি, সাবজেক্ট অর গ্রুপ, বোর্ড অর ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং, রেজাল্ট, জিপিএ অথবা সিজিপিএ। আচ্ছা, এই যে শিক্ষাগত যোগ্যতার কথা আমি এতক্ষণ বললাম, অ্যাকাউন্ট অফিসার, অ্যাকাউন্টেন্ট অথবা ইন্স্যুরেন্স অফিসার যেটাই হোক না কেন, শিক্ষাগত যোগ্যতাগুলো যদি প্রশ্নে উল্লেখ করা থাকে তাহলে ওর বাইরে আমার যাওয়ার সুযোগ নাই। আর যদি না থাকে তাহলে আমরা এই যোগ্যতাগুলো ব্যবহার করতে পারবো। কি বুঝতেছো আমার কথা? আচ্ছা, কোন কোন যোগ্যতা আমরা এসএসসি অথবা দাখিল, যারা মাদ্রাসা লেভেলে লেখাপড়া করবে তাদের এটা মানে তাদের মানে শিক্ষাগত যোগ্যতাটার নাম কি হবে? দাখিল। তার মানে কেউ দাখিল পাস করে চাইলেও সে ব্যাংকের অফিসার হতে পারবে। তাহলে এসএসসি অবলিক দাখিল, এইচএসসি অবলিক আলিম। আর এরপরে দেখো, এই যে এসএসসির ক্ষেত্রে, সাবজেক্টের ক্ষেত্রে, যেহেতু এগুলো কমার্সের পোস্ট, আমি আবার বলতেছি অধিকাংশ পোস্টই হচ্ছে কমার্সের, এই ক্ষেত্রে আমরা এই গ্রুপের জায়গায় আমরা কমার্স ব্যবহার করব। কি ব্যবহার করব? যে তাহলে কি স্যার
আর্টসের কোনো স্টুডেন্ট ব্যাংকের অফিসার হতে পারে না? অথবা সায়েন্সের কি কোনো স্টুডেন্ট ব্যাংকের অফিসার হতে পারে না? অবশ্যই পারে। তবে আমি আবার বলতেছি, ভালো করে শোনো, এখন একটা সময় ব্যাংকের অফিসার মানেই হচ্ছে তোমার কমার্সের স্টুডেন্ট ছিল, কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর্টস, কমার্স, সায়েন্স সবাই ব্যাংকের অফিসার হিসেবে অ্যাপ্লাই করতে পারে। তা তবে উত্তম হচ্ছে কমার্সের এটাই দেওয়া, মানে অর্থাৎ কমার্সকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে আমি এখানে যদি এই গ্রুপের জায়গায় আর্টস লিখি, অসুবিধা আছে? কথা বলে না, অসুবিধা নেই। আবার সায়েন্স যদি লিখি তাও অসুবিধা নেই, কমার্স যদি লিখি তাও অসুবিধা নেই। তাহলে সায়েন্স, আর্টস, কমার্স, এসএসসি এবং ইন্টারমিডিয়েট সায়েন্স, আর্টস, কমার্স যেটাই লিখি সেটাই হবে। তবে মাথায় রাখতে হবে, প্লিজ মাথায় রাখতে হবে যে আর্টস থেকে কেউ লেখাপড়া করে কমার্সের কোনো বিষয় সহজে অনার্স করতে পারে না। এই জন্য আর্টস না লেখাই ভালো, সায়েন্স অথবা কমার্সের যে কোনো। কারণ একটা সায়েন্সের স্টুডেন্ট মেট্রিকে যে সায়েন্সে পড়ে, ইন্টারমিডিয়েটে সে চাইলে কমার্সে যাইতে পারে, ইন্টারমিডিয়েটে চাইলে কিসে যাইতে পারে। আবার মেট্রিকে একটা স্টুডেন্ট যে কমার্স নিয়ে লেখাপড়া করে, সে ইন্টারমিডিয়েটে চাইলে আর্টসে যাইতে পারে, কিন্তু কমার্সের স্টুডেন্ট সায়েন্সে যাইতে পারে না। আবার তাহলে সায়েন্সের স্টুডেন্টের জন্য সায়েন্সের স্টুডেন্ট আর্টসেও যাইতে পারে, কমার্সেও যাইতে পারে। তাহলে আমাদের সায়েন্স লেখাই ভালো, কি বুঝছো আমার কথা? কিন্তু যখনই ব্যাংকিং কোনো পোস্ট হবে তখন সবগুলোই কমার্স লেখা উত্তম। আমি বুঝতে পারছি কথা? যে তুমি অনেকগুলো বইয়ে দেখবা যে ওখানে সায়েন্স লিখছে, আর্টস লিখছে, তখন তো কনফিউজ হয়ে যাবে যে স্যার আমাকে বললো এখানে কমার্স লিখতে, কিন্তু এখানে তো আবার কেন আর্টস লেখা অথবা সায়েন্স লেখা, তাই না? তার মানে আমরা যেটা ক্লিয়ার করলাম সেটা হলো সায়েন্স, আর্টস, কমার্স যেটাই লেখো সেটাই হবে, তবে কমার্স লেখাই উত্তম। অথবা তুমি সায়েন্স লিখতে পারো, তা আমরা সায়েন্সের ওইদিকে যাবো না, আমরা ফিক্সড কমার্সে লিখলাম মনে করো, যেহেতু প্রশ্নে কোনো শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা নাই। ওরা যদি আমাদেরকে বেঁধে দিত তখন আমরা সায়েন্স, আর্টস, কমার্সের যে কোনো বিষয় লিখতাম। বেঁধে যেহেতু দেয় নাই, তাহলে আমরা কমার্স লেখাটাই কি হবে? উত্তম হবে। তাহলে আমি এখানে মনে করো গ্রুপের জায়গায় তখন কি লিখবো? কমার্স। আচ্ছা, এখানেও ইন্টারমিডিয়েটে আমি কি লিখলাম? কমার্স। এরপরে আসো, এই যে বিবিএ আমি লিখলাম, এখানে কি লেখা আছে? বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ব্যাচেলর অফ বিজনেস, কথা বলো আমার সাথে, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আবার এই ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিবর্তে আমরা স্যারে লিখতে পারবো বিবিএস, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ। আবার আমরা আরেকটা জিনিস লিখতে পারবো আরেকটা লিখতে পারবো, সেটা হলো বিকম। কি লিখতে পারবো আমরা? আচ্ছা, একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে, পিছনে কথা শোনা যায় আমার? তাহলে এই বিবিএ এবং বিবিএস এগুলো হচ্ছে অনার্সের টাইটেল। কেউ যদি 4 বছর কোনো বিষয়ে অনার্স করে তখন আমরা তাদেরকে বলবো বিবিএ অথবা বিবিএস। আর কেউ যদি 3 বছর ডিগ্রি করে তখন সেক্ষেত্রে আমরা বলবো বিকম, ব্যাচেলর অফ কমার্স। ব্যাচেলর অফ বিকম মানে কি? ব্যাচেলর অফ। আচ্ছা, এই অনার্স এবং ডিগ্রি এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা জানো তো নাকি? অনার্সের যে বিষয় সেটি হলো যে অনার্সে কেউ যদি লেখাপড়া করে তাহলে সে 4 বছর একটা বিষয়ে লেখাপড়া করে। কয় বছর? মনে করো যদি কেউ অ্যাকাউন্টিং এ লেখাপড়া করে তাহলে সে 4 বছর অ্যাকাউন্টিং এ লেখাপড়া করে। ম্যানেজমেন্টে যদি পড়ে তাহলে 4 বছর সে ম্যানেজমেন্টেই পড়ে। আর ডিগ্রির ক্ষেত্রে যে বিষয়টা সেটি হলো যে ডিগ্রির ক্ষেত্রে 3 বছর ওই কমার্সের সবগুলো বিষয় সে অল্প অল্প করে পড়ে, মানে সবগুলোই পড়ে। সে কি বুঝতেছে আমার কথা? ডিগ্রিতে 3 বছর যে পড়ে কেউ, যদি কেউ পড়ে কমার্সে যদি কেউ ডিগ্রি করে তাহলে সেক্ষেত্রে মাথা রাখবা যে সে অ্যাকাউন্টিংও পড়ছে, ম্যানেজমেন্টও পড়ছে, ফিনান্স ব্যাংকিংও পড়ছে, সবগুলোই 200 নাম্বার বা 300 নাম্বার এইভাবে করে 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 সে পড়ছে। আর কেউ যদি অ্যাকাউন্টিং এ অনার্স করে তার মানে মিনিমাম সে 2100 মার্কের লেখাপড়া করছে 4 বছরে। কত বছরে? 4 বছরে 2100 মার্কের লেখাপড়া করবে, সে অ্যাকাউন্টিং হোক, ম্যানেজমেন্ট হোক, ফিনান্স ব্যাংকিং অনার্স যারা। আর ডিগ্রিতে ওই ফিক্সড একটা বিষয় না, প্রত্যেকটা বিষয়ে 200 100 এইভাবে করে নাম্বার নিয়ে নিয়ে সে 3 বছর লেখাপড়া করে। আচ্ছা, এখন অনার্সের কোনো স্টুডেন্টকে যখন আমরা মাস্টার্স দেখাবো তখন তার মাস্টার্সের পাশের সাল হবে 1 বছর। মানে অনার্স থেকে কেউ যদি মাস্টার্স করে তার সময় লাগবে কয় বছর? 1 বছর। কিন্তু ডিগ্রি থেকে কেউ যদি মাস্টার্স করে তখন তার সময় লাগবে 2 বছর। কয় বছর লাগবে? তাহলে ডিগ্রি থেকে কেউ যদি
ডিগ্রি থেকে যদি কেউ করে তাহলে তার কয় বছর লাগবে? 2 বছর। আর অনার্স থেকে করলে আচ্ছা 2 বছরের মধ্যে আবার ওই ডিগ্রি থেকে যারা 2 বছরে মাস্টার্স করে তাদের আবার কি হয়, এই তোমার ওই আমরা অনার্সের যে বিষয়টা 4 বছর পড়ালেখা করি তারা সেটা ডিগ্রিতে মাস্টার্সে, ডিগ্রি থেকে যারা মাস্টার্স করে তারা সেটা আবার 2 বছরে পড়ে। অর্থাৎ ডিগ্রি থেকে মাস্টার্স যারা করে তারা একটা বিষয়ে মাস্টার্স করে, মানে আমরা 4 বছরে যেটা পড়ি তারা সেটা কয় বছরে পড়ে? 2 বছরে পড়ে। এই হলো পার্থক্য। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা ডিগ্রিও লিখতে পারবো। এখন কথা হচ্ছে যে স্যার আমি তাহলে ডিগ্রি এত ঝামেলার মধ্যে যাবো কেন? কিন্তু ওরা যদি ডিগ্রির কথা উল্লেখে করে দেয় তখন আমরা ওইদিকে যাবো, আর উল্লেখ না করলে এরকম ভেজালের মধ্যে আমরা যাব না। তখন আমরা অনার্সের বিবিএ এমবিএ লিখবো। বুঝতেছো আমার কথা? কারণ প্রশ্ন যেভাবে চাবে আমাকে সেভাবেই উত্তরটা লিখতে হবে। প্রশ্নে যদি ওরা বিকম উল্লেখ করে দেয় তাহলে তো আমি এর বাইরে যাইতে পারবো না। বিকম যখনই উল্লেখ করে দিবে তখন মাস্টার্স পাসের সালটা তোমাকে কয় বছর দেখাইতে হবে? 2 বছর। আর অনার্স পাসের সালটা ইন্টারমিডিয়েট থেকে কয় বছর হবে? 3 বছর। ইন্টারমিডিয়েট থেকে কত হবে? 3 বছর। আর মাস্টার্সটা আবার ডিগ্রি থেকে মাস্টার্সটা হবে তখন 2 বছর। কি ক্লিয়ার বিষয়টা? আচ্ছা তাহলে আমরা একটু দেখি এসএসসি কমার্স, এসএসসি আচ্ছা এরপরে তাহলে বিবিএ আমি এই যে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, ব্যাংকিং, বিমা যা আছে এই সবগুলো বিষয়ের যে কোনো একটা বিষয় আমি এখানে উল্লেখ করতে আমি চাইলে, আমি যদি এখানে অ্যাকাউন্টিং লিখি মনে করো তাও হবে। হ্যাঁ অ্যাকাউন্টিং মাস্টার্সও আমি অ্যাকাউন্টিং করলাম। হ্যাঁ এখন একটু খেয়াল করো যে আমি যদি প্রশ্নে তারা উল্লেখ করে দেয় যে অন অ্যাকাউন্টিং, শুধু লেখলো যে ইউ হ্যাভ পাস্ট গ্রাজুয়েশন অন অ্যাকাউন্টিং, এতটুকু বলে দিচ্ছে, তাহলে তো অ্যাকাউন্টিং লিখতে হবে। আর যদি অ্যাকাউন্টিংও না বলে তাহলে আমি তোমার এই বিবিএ এমবিএ যেটাই লিখি না কেন আমি তখন এই অ্যাকাউন্টিংও লিখতে পারবো, ম্যানেজমেন্টও লিখতে পারবো, ফিনান্স ব্যাংকিংও লিখতে পারবো, মার্কেটিং লিখতে পারবো, ব্যাংকিং অ্যান্ড বিমা লিখতে পারবো, অথবা বিজনেস স্টাডিজ এর যে কোনো একটা বিষয় লিখতে পারবো। সেটা কোন পোস্টগুলোর ক্ষেত্রে? এই সবগুলো পোস্টের ক্ষেত্রেই আমি এই যোগ্যতাগুলোই লিখতে। কি বুঝতেছো আমার কথা? শুধুমাত্র একটু ব্যতিক্রম হবে, সেটা হলো এই যে এখানে আমি 2টা পোস্ট লিখছি, দেখা যাচ্ছে সবার বিএড আর এনটিআরসিএ। এখন শিক্ষকতা পেশার মানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যদি শিক্ষক হতে চায় তাহলে তার এই এনটিআরসিএ এক্সাম, এই এক্সামটাতে পাস করে তারপরে শিক্ষক হিসেবে তাকে অ্যাপ্লাই করতে হবে। বুঝতেছে আমার কথা? যেমন বিশেষ পরীক্ষা দিয়ে সরাসরি অনেকে টিচার হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়, আবার বিশেষ নন ক্যাডার হিসেবে অনেকেই তোমার এই হাই স্কুলের শিক্ষক হিসেবে, সরকারি হাই স্কুলের শিক্ষক হিসেবে নির্বাচিত হয়। তো বেসরকারি স্কুলের শিক্ষক হিসেবে নিযুক্ত হতে গেলে 2005 সালের পর সরকার একটা আইন করে দিছে যে মিনিমাম একটা সেন্ট্রালি একটা পরীক্ষা হয়, এই সেন্ট্রালি পরীক্ষায় যারা পাস করে তারা শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করে। এরপরে সে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আবার হয়। কিন্তু এখন সরকার সরাসরি পরীক্ষা মানে এনটিএসসি পাস করলে আর পরীক্ষা দেওয়া লাগে না স্কুলে, সরাসরি সরকার তার স্কোরের ভিত্তিতে কি দিয়ে দেয়? নিয়োগ দিয়ে দেয়। তাহলে এই 2টা পোস্ট আমরা বিএড এবং এনটিএসসি এই 2টা পোস্ট লিখবো শুধু অ্যাসিস্ট্যান্ট টিচার বিজনেস স্টাডিজ এর ক্ষেত্রে, মানে টিচার হিসাবে অথবা লেকচারার হিসাবে। কি হিসাবে? এখন তুমি লেকচারার হিসাবে অ্যাপ্লাই করছো, তুমি এনটিএসসি এ পাসও করো নাই, তাহলে লেকচারার হিসেবে অ্যাপ্লাই করতে পারবা? কি বুঝতেছো আমার কথা? লেকচারার হিসেবে অ্যাপ্লাই করছো কিন্তু তুমি এনটিএসসি এক্সাম পাসে করো নাই। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমি এত কিছু না দিয়ে আমি এই যে বিবিএ এমবিএ পর্যন্ত দিলেই তো হয়, আমি এই 2টা দিব না? বিএড এবং এনটিআরসিএ এই 2টা দেওয়াই লাগবে বিষয়টা এমন না। আমি আবার বলতেছি, মনোযোগ দিয়ে শোনো, এই পিছনে বিএড এবং এনটিআরসিএ দেওয়াই লাগবে, এটা বাধ্যবাধকতা নাই। তবে হাতে যদি সময় থাকে, তোমার 1 পৃষ্ঠায় যেহেতু এটাকে শেষ করতে হবে, বক্সে যদি এরকম ঘর থাকে এবং তুমি যদি মনে করো যে তুমি 1 পৃষ্ঠায় শেষ করতে পারবা, সেক্ষেত্রে তুমি বিএড এবং এনটিএসসি এই যোগ্যতার 2টা যদি তুমি ওখানে অ্যাড করে দাও তাহলে তোমার অন্যরা যদি সিভিতে 60 পায় তুমি 8 পাবা। বুঝতেছো আমার কথা? তাহলে এই 2টা যোগ্যতা এমন যে এই 2টার যোগ্যতা তোমার সিভিটাকে আরো পরিপূর্ণ করবে। অধিকাংশ বইগুলোতে দেখবা যে গাইড বইগুলোতে বিএড এবং এনটিএসসির কথা উল্লেখ করা নাই। কি বুঝতেছো আমার কথা? যে তুমি বিএড এবং এনটিএসসির কথা যদি উল্লেখ করা না থাকে আর আমি এখানে অ্যাড করে দিলাম, এর অর্থ লিখতেই হবে এমন না, কিন্তু তোমরা যদি মনে করো যে হাতে সময় আছে এবং 1 পৃষ্ঠায় তুমি শেষ করতে পারবা, এই 2টা যোগ্যতা তুমি সেখানে অ্যাড করে দিবে। একটা হচ্ছে বিএড। আচ্ছা বিএড এর কথা একটু বলে নেই। বিএড হচ্ছে প্রফেশনাল ডিগ্রি,
প্রফেশনাল ডিগ্রি মানে একজন শিক্ষক শিক্ষকতা পেশায় আসলে এই ডিগ্রিটা তার অবশ্যই লাগবে। সেটা শিক্ষকতা ঢোকার পরেও সে করতে পারে, অথবা আগে থেকে সেই ডিগ্রি অর্জন করেও শিক্ষক হিসেবে ঢুকতে পারে। তো তুমি শুরু থেকেই যদি বিএড স্কেল অর্থাৎ বিএড পাস দেখাও, তাহলে তোমার স্থানটা কি বাড়লো না কমলো? বাড়বে না? তাহলে এই জন্য আমরা বিএড পাস দেখাইতে পারি। আর এনটিআরসি পাসটা আমি এখানে লিখছি, দেখো আগে আমরা তো এতটুকু বুঝছি, বোর্ডের জায়গায় আমরা যে কোনো বোর্ডের নাম ব্যবহার করব, ইউনিভার্সিটির জায়গাগুলোতে আমরা যে কোনো ধরনের ইউনিভার্সিটির নামই ব্যবহার করতে পারবো। সেটা তবে সংক্ষিপ্ত ইউনিভার্সিটির নাম না লেখাই ভালো, ডিইউ না লেখে ঢাকা ইউনিভার্সিটি, অথবা মনে করো রংপুর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। বুঝতেছো আমার কথা? এবার আসো, এই ইয়ার অফ পাসিং এর জায়গায় তোমাদের গোলমাল হয়ে যায়। পাশের যে সাল, জন্ম সালের সাথে পাশের সালের কি থাকে না, মিল থাকে না। মনোযোগ দিয়ে শোনো, যদি শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাস্টার্স পাস দেখাও, কত পাস? তাহলে তুমি রানিং যে সালে সিভিটা লিখতেছো সেই সাল থেকে মিনিমাম 23 বছর বিয়োগ করবা। কত বছর? 23 বছর বিয়োগ করবা। 23 বছর বিয়োগ করলে যে সালটা পাবা সেটা হবে তোমার জন্মসাল। এবার 23 বছর থেকে 16 বছর যোগ করবা। কত বছর? ওই যেটা জন্মসাল হলো সেখান থেকে 16 বছর যোগ করলে যে সাল হবে সেটা তোমার হবে মেট্রিক পাসের সাল। আবার 18 বছর হবে, 16 বছরের পরে আরো 2 বছর যোগ করলে হবে তোমার ইন্টারমিডিয়েট পাসের সাল। মনে করো সাপোজ, মনে করো এই এখন চলতেছে 2022, তাই না? তাহলে 23 বছর বিয়োগ করলে কত হইতেছে? হ্যাঁ, 1999 মনে করো। এখান থেকে যদি 15 বছর বা 16 বছর যোগ করি তাহলে কত হইতেছে? 2015। তার মানে তোমার মেট্রিক পাসের সালটা হবে 2015, তারপরে ইন্টারমিডিয়েটের সালটা হবে 2017। মানে 15 থেকে আরো 2 যোগ করো তাহলে কত হলো? 17 থেকে আরো 4 বছর যোগ করো, 4 বছর হচ্ছে অনার্স। আর ডিগ্রি যদি হয় তাহলে 3 বছর। ডিগ্রি হলে কয় বছর? আর অনার্স হলে কয় বছর? তাহলে আমরা এখানে 17 থেকে আরো 4 যদি যোগ করি তাহলে কত হবে? 21। আচ্ছা, এরপরে মাস্টার্স আরো 1 বছর যোগ করো তাহলে কত হলো? 22। তাহলে এই 22 বছর বয়সে তুমি কি করলা? অর্থাৎ 2022 সালে তুমি কি পাস করছো? মাস্টার্স পাস করছো। 15 সালে মেট্রিক, তারপর 17 সালে ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে 21 সালে হলো তোমার অনার্স, আর 22 সালে মাস্টার্স। এবার আসো যে তাহলে স্যার এখানে একটু এলোমেলো হলো, দেখো তাহলে তো আমার বিএড পাসের সালে থাকে না, থাকে থাকে না। তখন তাহলে আমাকে আরো বিয়োগ করতে হবে, অর্থাৎ রানিং সাল থেকে তাহলে তুমি 24 বিয়োগ করো অথবা 25 বিয়োগ করো। আচ্ছা, 25 যদি বিয়োগ করো তাহলে সেক্ষেত্রে মনে করো এখানে তোমার যদি হয় 2013 সাল, তাহলে এখানে হবে 2015। তখন এখানে হবে কত? না, 19। এখানে হবে তাহলে মাস্টার্সটা হবে 2020, তখন বিএডটা হবে 2021। তাহলে তোমার হিসাব মিলে গেল। কি বুঝছো কথা? 2021-এ তোমার কি হলো? বিএড হলো। আর এনটিআরসি যেটা হয় অনার্স এর পরে, অর্থাৎ এই যে অনার্স পাস করছো কত সালে? 19 সালে না? 19 সালের পর থেকে এই 22 সালের যে কোনো সময় তুমি এনটিআরসি পাস দেখাইতে পারো, কোনো অসুবিধা নাই। এবং আরো মজার বিষয় কি শোনো, এই যে অ্যাকাউন্ট অফিসার, ইন্স্যুরেন্স অফিসার, সেলস এক্সিকিউটিভ, অথবা যে এনি পোস্ট অফ এ ব্যাংক ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, সেলস রিপ্রেজেন্টেটিভ, এই সবগুলো পোস্টের জন্য শুধুমাত্র বিবিএ যদি তুমি পর্যন্ত দাও, মানে এসএসসি বিবিএ, এমবিএ বা এই অংশগুলো নাও যদি দাও তাহলে তোমার সিবি হবে। তার মানে হচ্ছে, এই ভালো করে খেয়াল করো, অর্থাৎ অনার্স পাস করলেই আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারি। এই মাস্টার্সটা অনেকে অনার্স পাস করেই চাকরিতে অ্যাপ্লাই করে, চাকরি হয়ে যায়, চাকরির রত অবস্থায় সে আবার মাস্টার্স করে। তার মানে মাস্টার্সটা মূল বিষয় না। মনে করো তোমার এমন হলো যে হাতে সময় কম এবং তুমি এমন ভাবে লিখছো যে আর জায়গা হয় না, যে এই ঘরগুলো যদি করতে যাও তাহলে লেখা খারাপ দেখায়, তাহলে তুমি এসএসসি বিবিএ পর্যন্ত যদি দাও, যদি প্রশ্নে অতটুকু উল্লেখ না থাকে, অর্থাৎ যোগ্যতার কথা উল্লেখ না থাকলে এগুলো করবা, যদি থাকে তাহলে তো লিখতেই হবে, আর না থাকলে তুমি এই বিবিএ পর্যন্ত যদি লেখো তাহলে তোমার সিবি হবে। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধু অ্যাসিস্ট্যান্ট টিচার এবং লেকচারারের ক্ষেত্রে বিএড এবং এনটিআরসির কথাটা বললাম, যে এগুলো হচ্ছে অতিরিক্ত যোগ্যতা। তোমরা এই যোগ্যতাগুলো যদি সময় থাকে এবং তোমার পেজের মধ্যে জায়গা থাকে
তাহলে তুমি এই যোগ্যতা দুইটা অ্যাড করে দিবে। একটা হচ্ছে বিএড, এবং বিএড এর তখন এখানে এই সাবজেক্টের জায়গা হবে এডুকেশন। বিএড এর সাবজেক্টের জায়গায় কি লিখবো তখন আমরা, শিক্ষার উপরে তুমি বিএড করছো। এরপরে এনটিআরসিএ হচ্ছে এই এনটিআরসিএ পাস, যেটাকে আমরা বলি ন্যাশনাল টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। তো এই এনটিআরসিএ পাসটা হবে, এনটিআরসি এর বিষয়টা হবে বাংলা যদি পাস করে থাকে বাংলা, যেমন অ্যাকাউন্টিং হলে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট হলে ম্যানেজমেন্ট, ফিনান্স ব্যাংকিং হলে ফিনান্স ব্যাংকিং, যে বিষয় তুমি পাস করবে সেই বিষয়ের নামটা এখানে উল্লেখ করে দিবা। আর বোর্ড অথবা ইউনিভার্সিটির জায়গায় তাহলে তুমি এখানে এই বিএড পর্যন্ত যে কোনো ইউনিভার্সিটি লিখতে পারো, কিন্তু ওই এনটিআরসি এর বোর্ডটা হবে এনটিআরসি নিজেই। কি বুঝছো আমার কথা? এনটিআরসি এর বোর্ড হবে কি এনটিআরসি। আর এখানে তুমি মনে করো ডিবি, দিনাজপুর বোর্ড, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি দিলে, আর এখানে এর বোর্ডটা কি হবে, এনটিআরসির বোর্ডটা কি হবে, এনটিআরসি হবে। আর এখানে সাবজেক্টের জায়গায় যে বিষয়ে পাস করবা সেই বিষয়। আচ্ছা, আর এখানে রেজাল্টের জায়গায় তাহলে আমরা মনে করো 2013 সাল যদি হয়, তাহলে ওই সময় তো জিপিএ ছিল, তাই না? তাহলে তখন আমরা জিপিএ 5 যদি লিখি 5, 4 লিখলে 4, যেটাই লিখি পাশে এ প্লাস এ মাইনাস যেটাই লিখে দিব। আর এই 19 সাল মানে অর্থাৎ অনার্সের বিষয়গুলো, এখন অনার্সের পাসগুলো হয়ে গেছে সিজিপিএ, অর্থাৎ সিজিপিএ মানে কি, অর্থাৎ 4 পয়েন্টে এখন এ প্লাস। যারা অনার্সে পড়ে তাদেরটা কি, আমাদের এখন যেমন 5 পয়েন্টে আমরা এ প্লাস ধরি, আর অনার্সে যারা তাদের কয় পয়েন্টে ধরে, 4 পয়েন্টে ধরে। তো ওই অনার্সে তুমি 4 পয়েন্টে ওইভাবে সিজিপিও লিখতে পারো, 4 পয়েন্টের বেশি লেখা যাবে না, 4 পয়েন্টের বেশি লেখা যাবে না যদি সিজিপিও লেখো। আর ওটা না লিখলে তুমি ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস যে কোনো একটা ক্লাস দিলো, মানে এখানে তুমি পাশের জায়গায় লিখলা ফার্স্ট ক্লাস, পরেরটাও লিখলাম মনে করো ফার্স্ট ক্লাস, পরেরটাও লিখলাম ফার্স্ট ক্লাস, অসুবিধা নেই, অথবা সেকেন্ড ক্লাস অথবা সেকেন্ড ক্লাস, অথবা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন, ডিভিশনও লিখতে পারো, ক্লাসও লিখতে পারো, অথবা সিজিপিএ লিখতে পারো অনার্সের ক্ষেত্রে। কি বুঝাতে পারছি কথা? তাহলে আমরা আজকে মানে কমার্সের বিষয় দিয়ে কি কি সিভি লেখা যাবে সেটা আমরা জানলাম। তবে সিভি লেখার ক্ষেত্রে আমরা যে কথাটা বারবার বলার চেষ্টা করছি সেটি হলো, প্রশ্নে উল্লেখ থাকলে সেইভাবে আমাকে লিখতে হবে, তখন আর এগুলোর কোনো মূল্য থাকবে না। আর প্রশ্নে উল্লেখ না থাকলে আমি তখন এগুলো দিয়ে মোটামুটি কমার্স রিলেটেড যে বিষয়গুলো সিভি আসবে সেগুলো আমরা এগুলো দিয়ে লিখতে পারবো। তো আগামী কালকে তো বন্ধ মনে হয়, আগামী পরশুদিন ইনশাল্লাহ আমরা আর্টস এবং সায়েন্সের বিষয় দিয়ে কি কি সিভি লেখা যায় সেটা আলোচনা করবো। আচ্ছা, আগামী পরশুদিন আমি ওই সিভির শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করে দিব, মানে অর্থাৎ কভার লেটার এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন দুইটা আমি আলোচনা করে দিব। আর